এখন আপনারা শুনবেন একটি দমফাটা হাসির গল্প, ঠগ ও বাটপাড়ের গল্প। এক গ্রামে বাস করত এক ঠগ। মানুষকে ঠকিয়ে বেড়ানোই ছিল তার একমাত্র পেশা। ধারে কাছের চেনা অচেনা যত মানুষ ছিল প্রায় সবাইকেই সে একবার না একবার ঠকিয়েছে। ফলে কেউ তাকে পাত্তা দেয় না, তার ধারে কাছেও ঘেঁষে না। একদিন তার টাকার বড় দরকার হয়ে পড়ল। ধারে কাছের মানুষের কাছে সে আর কোনো সুবিধা করতে পারবে না, সে কথা সে ভালো করেই জানে। কাজেই তাকে এবার দূরে যেতে হলো। সেদিন ছিল অনেক দূরের এক হাট। সে একটি নতুন কলসিতে মাটি ভরল। তারপর কলসির মুখে কিছুটা সরেস গুড় দিয়ে মাটিগুলো ভালো করে ঢেকে দিল। বাইরে থেকে দেখে কারোর বুঝবার উপায় নেই যে কলসিতে মাটি আছে। এবার সে মনের আনন্দে এক কলসি গুড় বিক্রি করার জন্য হাটের দিকে পা বাড়ালো। কিছু দূরের আরেক গ্রামে বাস করত এক বাটপার। ঘটনাক্রমে ঠিক সেদিন তারও টাকার বড় দরকার হয়ে পড়ল। সেও ধারে কাছে সব লোককে এমনভাবে ঠকিয়েছে যে তাকে আর কেউ বিশ্বাস করে না। অগত্যা টাকা রোজগারের জন্য তাকেও দূরে যেতে হলো। সেও একটি কলসিতে মাটি ভরল। কলসির মুখে খানিকটা ভালো পুরনো তেঁতুল দিয়ে সে মাটিগুলো সুন্দর করে ঢেকে দিল। বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না যে কলসির ভেতরে মাটি আছে। এবার খুশি মনে তেঁতুল বিক্রির জন্য ঠগ যে হাটে যাচ্ছিল, সেও সেই হাটের দিকে যাত্রা করল। হাটে যেতে হলে দুজনকে একই খেয়া পার হয়ে যেতে হবে। নদীটা বেশ বড় এবং খেয়া পারাপার হতে বেশ সময় লাগে। ঠগ খেয়া ঘাটে এসে দেখে যে সামান্য একটু আগে খেয়া নৌকো ছেড়ে গেছে। অগত্যা কলসিটাকে মাটিতে রেখে খেয়া ঘাটের গাছতলায় বসে সে পরবর্তী খেয়ার জন্য অপেক্ষা করতে লাগল। ঠিক সেই সময়ই বাটপার এসে সেখানে হাজির এবং খেয়া নৌকার অপেক্ষায় ঠগের কাছেই বসে পড়ল। তারা কেউ কাউকে চেনে না। ঠগ তাকাচ্ছে বাটপারের কলসির দিকে, আর বাটপার তাকাচ্ছে ঠগের কলসির দিকে। খিদের জ্বালায় খাঁচার বাঘ যেমন করে চেয়ে থাকে খাঁচার বাইরের গরু ছাগলের দিকে, ঠিক তেমনি অবস্থা দুজনের। ঠগ ভাবছে কোনো গতিকে যদি তার কলসির বদলে তেঁতুলের কলসিটা হাত করা যায় তাহলে কি মজাই না হবে। ওদিকে বাটপার ভাবছে যদি তার কলসির বদলে গুড়ের কলসিটা পাওয়া যায় তবে বড় একটা দাঁও মারা যাবে। কিন্তু দুজনেই বড় শেয়ানা। কে আগে কথা বলে ধরা পড়ে যায় সে ভয় কেউ মুখ খুলতে চায় না। ধূর্ত শেয়ালের মতো চোখের কোণ দিয়ে একজন অন্যজনের দিকে তাকায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেছে। এরই মধ্যে খেয়া নৌকা এপারে আসতে শুরু করেছে। অতএব যা কিছু করার খুব শীঘ্রই করতে হবে। দুজনেই কথা বলার জন্য অস্থির, অথচ কেউ আগে মুখ খুলতে রাজি নয়। অবশেষে ঠগ আর সহ্য করতে না পেরে কথাটা বলেই ফেলল। সে বলল, দেখুন, আমার বাড়িতে গুড়ের ছড়াছড়ি, কিন্তু তেঁতুল নেই। গিন্নি তেঁতুলের বায়না ধরেছে, তাই গুড় বেচে এক কলসি তেঁতুল কিনবো বলে হাটে যাচ্ছিলাম। আপনার কি অদ্ভুত যোগাযোগ বলুন তো। ঠগের মুখের কথা কেড়ে নিল বাটপার। সে বলতে লাগলো, আমার বাড়িতে কলসি কলসি তেঁতুল গড়াগড়ি খাচ্ছে, অথচ এক ছটা গুড়ও নেই। আমার গিন্নিও বায়না ধরেছে গুড়ের জন্য, তাই আমি যাচ্ছিলাম তেঁতুল বেচে এক কলসি গুড় কিনে আনতে। তা ভালোই হলো, কষ্ট করে আর কাউকে দূরের হাটে যেতে হলো না। তখন দুজনে কলসি বদল করে খুশিতে নাচতে নাচতে যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দুজনেই কলসির মুখ খুলে অবাক। দুজনেই ভাবছে, হো বাবা, এ যে শিয়ানে শিয়ানে কোলাকুলি, এবার তাহলে সত্যিকারে জুড়ি পাওয়া গেল। পরক্ষণেই দুজনেই খেয়া খাটের দিকে পা বাড়ালো। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একই সময়ে দুজনেই খেয়া খাটে এসে হাজির হলো। সামনাসামনি হতেই একজন আরেকজনকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। খেয়াঘাটের গাছতলায় বসে নানা কথা নানা পরিকল্পনায় মেতে উঠল তারা। কতবার খেয়া পারাপার হলো, কত লোক এলো গেল, সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। তারা নিজেদের কথাই মশগুল। এত কাছে থেকেও এতদিন পর্যন্ত কেন তাদের পরিচয় হয়নি সেজন্য তাদের দুঃখের আর শেষ নেই।
তাদের যা বুদ্ধি আছে তা যদি আরও আগে একসঙ্গে কাজে লাগাতে পারত, তবে কত বড় কাজই না তারা করতে পারত। অনেক কথাবার্তা, শলা পরামর্শ ও পরিকল্পনার পর ঠিক করল যে তারা দুজনে মিলে পৃথিবী জয় করতে বেরিয়ে পড়বে। পরদিন তাদের যাত্রা শুরু হলো। বহু পথ অতিক্রম করে, বহু নদী নালা পার হয়ে তারা এক নতুন দেশে এসে উপস্থিত হলো। একদিন বিকেলবেলা পথ চলতে চলতে তারা দেখে কি বোকা ধরনের একজন লোক একটা গরু কিনে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। গরুটা আছে সামনে আর লোকটি আছে পেছনে। রাস্তায় আর কোনো জনমানব নেই। ঠগ আর বাটপার নিজেদের মধ্যে কিছু শলা পরামর্শ করল। বাটপার কিছু কাঁচা ঘাস জোগাড় করে লোকটির কাছে এসে বলল, তুমি তো আচ্ছা বোকা লোক দেখছি। তুমি মানুষ হয়ে গরুর পেছনে পেছনে চলছো, আর গরু চলছে তোমার আগে আগে। ছি ছি ছি, লোকে দেখলে বলবে কি? লোকটি ছিল সত্যিই বোকা ধরনের। সে বাটপারের কথা শুনে কিছুটা হকচুকে গিয়ে মনে মনে বলল, ঠিকই তো, আমি মানুষ হয়ে গরুর পেছনে চলবো কেন? আমি আগে আগে চলবো আর গরু চলবে আমার পেছনে পেছনে। সে তখন গরুটার আগে গিয়ে গরুটাকে টানতে টানতে চলতে লাগলো। বাটপার চলছে তার পাশে পাশে। সে তার হাতের কাঁচা ঘাস কিছু কিছু করে গরুটাকে দিতে থাকলো, আর কাঁচা ঘাসের লোভে গরুটা তাদের পেছনে পেছনে চলতে লাগলো। পথ চলতে চলতে বাটপার লোকটির প্রশংসা করে তাকে রীতিমতো ফুলিয়ে তুলল। তারপর বলতে লাগলো মজার মজার গল্প। বাটপাড়ে সেসব গল্প শুনতে শুনতে লোকটি একেবারে ভিজে গেল। গরুর দড়িটা তার হাতে আছে, কিন্তু গরুটা আছে কি না সেদিকে তাকাবার খেয়ালও তার রইল না। এরই মধ্যে ঠগ এক ফাঁকে পেছন দিক দিয়ে এসে গরুর গলা থেকে দড়িটা খুলে গরুটা ছেড়ে দিল, আর সেই দড়ি নিজের গলায় পরে নিল। গরুটা ছাড়া পেয়ে উল্টো দিকে হাঁটতে লাগলো। বাটপার যখন দেখল যে গরুটা ছাড়া পেয়ে গেছে, তখন এক অজুহাতে সে কেটে পড়ল। তারপর চালাকি করে গরুটিকে নিয়ে পাশের জঙ্গলে লুকিয়ে পড়ল। লোকটি একাই তখন বাড়ি মুখে চলতে লাগলো। তার হাতে দড়ি। সেই দড়ি যে গরুর বদলে ঠগের গলায় বাঁধা, সে কথা সে ঘুণাক্ষরেও টের পেল না। সে ভাবছে গরুটা ঠিক মতোই তার পেছনে পেছনে আসছে। সে এগিয়ে যেতে লাগলো। তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। ঠগ বুঝতে পারল যে বাটপার গরু নিয়ে নিরাপদে সরে পড়েছে, অতএব তার আর গরু সেজে এগিয়ে যাবার প্রয়োজন নেই। তখন সে চলা বন্ধ করে দিল। লোকটি দেখল দড়িতে টান পড়েছে। ব্যাপার কি, গরু থামল কেন? পেছনে ফিরে তাকিয়ে সে হতভম্ব হয়ে গেল। হায় হায়, এ কি কাণ্ড! গরুর বদলে সে একজন জলজান্ত মানুষকে টেনে নিয়ে চলেছে। দিন দুপুরে ভূত দেখার মতো লোকটির চোখ ছানা বড়া হয়ে গেল। সে ফ্যালফ্যাল করে ঠগের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তার মুখ দিয়ে কথা বের হলো না। অবশেষে মনে কিছুটা সাহস এনে সে বলল, তুমি কে ভাই, গরু না মানুষ? করুণভাবে ঠগ বলল, সে বড় দুঃখের কাহিনী ভাই, বলতে বুক ফেটে যাচ্ছে। তুমি যার কাছ থেকে আমাকে কিনে আনলে সে একজন জাদুকর। আজ থেকে ঠিক 1 বছর আগে তার সঙ্গে আমার ঝগড়া হয়। সে আমার সঙ্গে জোরে না পেরে আমাকে জাদু করে 1 বছরের জন্য গরু বানিয়ে ফেলে। পুরো 1 বছর সে আমাকে দিয়ে লাঙল টানালো। আজ সে হাটে এনে আমাকে বিক্রি করে দিয়েছে। এইমাত্র আমি আবার মানুষ হয়ে গেছি। লোকটি ছিল অত্যন্ত সোজা প্রকৃতির। ঠগার বাটপাড়ের কারসাজি বুঝবার ক্ষমতা তার ছিল না। ঠগের কথা শুনে সে একেবারে হয়ে গেল। তারপর সব দোষ তার ভাগ্যের উপর চাপিয়ে দিয়ে ঠগকে ছেড়ে সে চলে গেল। ঠগ গিয়ে বাটপাড়কে খুঁজে বের করল। তারপর মহা খুশিতে গরু নিয়ে তারা দুজনে হাঁটা দিল। পরদিন অনেক দূরের এক হাটে গিয়ে তারা গরুটাকে বিক্রি করে দিল। এ ধরনের আরও কিছু কাজ করে তারা বেশ কিছু টাকা রোজগার করে ফেলল। কিন্তু এরকম ছোটোখাটো কাজ করে তারা খুব একটা তৃপ্তি পেল না। বড় একটা কিছু করার জন্য তারা উঠে পড়ে লাগলো। চলতে চলতে তারা এক নতুন দেশের বড় এক শহরে এসে উপস্থিত হলো। ধনী বণিকের বেশ ধরে বহু মূল্যবান পোশাক পরে সেই শহরের সবচেয়ে নামকরা 2টি সরাইখানায় তারা আলাদা আলাদাভাবে আস্তানা গাড়ল। সেখানে তারা রীতিমতো রাজার হালে টাকা পয়সা খরচ করতে লাগলো।
তাদের চালচলন দেখে সরাইখানা ও আশেপাশে সবাই ভাবল দুজনেই রাজা মহারাজা গোছের লোক হবে নিশ্চয়ই। একদিন মস্ত বড় দুটো পালকিতে চড়ে তারা দুজনে দুদিক থেকে এসে শহরের সবচেয়ে সেরা হীরা জহরতের দোকানে একই সময়ে উপস্থিত হলো। তাদের সাজ পোশাক ও চালচলন দেখে দোকানি তাদেরকে মস্ত বড়লোক বলে ধরে নিল। তারা দুজনে একই সময় দোকানে ঢুকেছে দেখে দোকানি ভাবল তারা দুজনেই সঙ্গী। ঠক বলল সে লাখ টাকা দামের হীরার হাড় কিনতে চায়। বাটপার বলল সেও লাখ টাকা দামের চুনি পান্নার হাড় কিনবে। এরকম খরিদ্দার পেয়ে দোকানি তো আহ্লাদে আটখানা। সে দামি দামি হাড় বের করে দিতে লাগলো। লাখখানেক টাকার একটা হাড় হাতে নিয়ে ঠক বলল, আপনার দোকানে জিনিস খুব পছন্দসই নয়, তবে হ্যাঁ এই একটা হাড় আমার খানিকটা চোখে ধরেছে, কিন্তু শুধু আমার পছন্দ হলেই চলবে না। আমার বেগম যদি পছন্দ করেন তবে এই হাড় আমি কিনব। দামের জন্য আমি পরোয়া করি না। ঠগ একটু থামল। সে দোকানির মনের ভাব লক্ষ্য করে দেখল যে এত বড় ক্রেতা পেয়ে সে খুব খুশি হয়েছে। তার চালে কাজ হবে বুঝে ঠগ আবার বলল, দেখুন আমার বেগম খুব পর্দা করেন, তিনি লোকের সামনে বের হন না, তিনি সামনের ওই পালকিতে বসে আছেন। আপনার যদি আপত্তি না থাকে তবে হাটটা আমি তাকে দেখিয়ে আনতে পারি। একসঙ্গে আসা বাটপারকে ঠগের সঙ্গী ভেবে দোকানে এত বড় খরিদ্দারের বেলায় কোনো আপত্তি করল না। ঠগ হার নিয়ে বের হয়ে গেল। যেই ঠগ বের হয়ে গেছে অমনি বাটপার আর অলংকার দেখবার জন্য দোকানিকে ব্যতিব্যস্ত করে তুলল। সে দোকানিকে বলল, পছন্দসই হলে সে অনেক গহনাই কিনবে। তার কথায় দোকানি একের পর এক অলংকার বের করে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠল। এদিকে ঠগ হার নিয়ে পালকিতে চড়ে সঙ্গে সঙ্গে কেটে পড়ল। কিছু দূর গিয়ে পালকি থেকে নেমে বেহারাদের মোটা বকশিস দিয়ে সে একেবারে শহর ছেড়ে ভেগে গেল। এদিকে দোকানি ঠগকে ফিরতে না দেখে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। সে বাটপারকে বলল, দেখুন আপনার সঙ্গী ফিরতে এত দেরি করছে কেন? বাটপার দোকানের কথা শুনে যেন গাছ থেকে পড়ে গেছে, এমন ভাব করে বলল, সঙ্গীর কথা কি বলছেন তা তো বুঝতে পারছি না। আমি তো কোনো সঙ্গী নিয়ে আপনার দোকানে আসিনি। দোকানি বাটপারের কথা শুনে একদম হতভম্ব হয়ে গেল। সে ঠগের খোঁজে লোকজন নিয়ে দৌড়ে গেল, কিন্তু ঠগকে সে পাবে কোথায়? এতক্ষণে সে শহর ছেড়ে পালিয়ে গেছে। ফিরে এসে দোকানে বাটপারকে নিয়ে পড়ল। সে বলল, আপনি আর ওই ঠগ একসাথে আমার দোকানে এসেছেন এবং একসাথে হাট দেখবার কথা বলেছেন। আপনি অস্বীকার করলেই আমি আপনাকে ছেড়ে দেব ভাবছেন? বাটপারের মুখে এতটুকু উদ্বেগের চিহ্ন নেই। সে শান্তভাবে বলল, দেখুন আপনি মস্ত বড় ভুল করেছেন। আমরা একসঙ্গে আসিনি, তবে এক সময়ে এসেছি, কথা বলতে পারেন, এবং আমিও তা স্বীকার করছি। আমি যে সরাইখানায় থাকি সেখানে আপনার দোকানের নাম ডাক শুনে এখানে আসি। এসে দেখে এক ভদ্রলোক পালকি থেকে নেমে আপনার দোকানে ঢুকছেন। আমিও আমার পালকি থেকে নেমে তার পেছনে পেছনে দোকানে ঢুকি। এর অর্থ কি এই দাঁড়ায় যে সেই ভদ্রলোক আমার সঙ্গী? আমি তো এটাকে জীবনেও কোনো দিন ওই ভদ্রলোককে দেখিনি। এ নিয়ে বহু তর্কাতর্কি হলো, বহু লোক জমায়েত হলো। কেউ নিল বাটপারের পক্ষ, আবার কেউ নিল দোকানির পক্ষ, কিন্তু কোনো মীমাংসা হলো না। অবশেষে বাটপারকে ধরে শহরের কাজীর কাছে নেওয়া হলো। কাজী বাটপারের সরাইখানার মালিক ও কর্মচারীদের তলব করলেন। অনেক অনুসন্ধানের পর ঠগের সরাইখানার মালিক ও লোকজনদেরকেও ডাকা হলো। আরও ডাকা হলো দুই পালকির বেহারাদের। অনেক সাক্ষ্য প্রমাণ নেওয়া হলো। বাটপারের সরাইখানার মালিক, সরাইখানার লোকজন বাটপারের অনেক প্রশংসা করল। ঠগের সঙ্গে বাটপারের যে কোনো রকম সম্পর্ক আছে সে সম্বন্ধে কোনো প্রমাণই পাওয়া গেল না। বরং সে যে একজন ভালো ও দিলদরাজ লোক সে কথা সবাই এক বাক্যে বলল। বাটপারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় কাজী তাকে খালাস দিলেন। খালাস পেয়ে বাটপার খুব চোটপাট করল। এ শহরে নিরীহ মানুষকে অযথা হয়রানি করা হয়, অতএব এই শহরে সে আর এক মুহূর্তও থাকবে না বলে সরাইখানার মালিককে জানিয়ে সে শহর ছেড়ে চলে গেল। শহর ছেড়ে আগের ব্যবস্থা মতো নির্দিষ্ট স্থানে গিয়ে সে ঠগের সঙ্গে মিলিত হলো। তারপর বহু দূরের এক শহরে গিয়ে তারা বেশ মোটা টাকায় হাটটি বিক্রি করল। এরপর তারা আরও বড় রকমের দাও মারার জন্য বেরিয়ে পড়ল।
যেতে যেতে তারা আরেক নতুন দেশে গিয়ে উপস্থিত হলো। তখন সকালবেলা তারা অবাক হয়ে দেখল সে দেশের লোকের মুখে কোনো কথা নেই। কৃষকেরা হাল চাষ বন্ধ করে দিয়েছে, মুদের দোকানে তালা ঝুলছে, কসাইয়ের হাত থেকে জবাইয়ের জীবজন্তুরা সব ছাড়া পাচ্ছে, শিশুরা কাঁদতে ভুলে গেছে, এমনকি মেয়েদের কোন্দলেরও কোনো আভাস কোথাও পাওয়া যাচ্ছে না। লোকেরা দলে দলে একই দিকে যাচ্ছে, সকলের চোখে মুখে শোকের চিহ্ন। ঠগার বাটপার অতি কষ্টে জানতে পারল যে সে দেশের রাজা ছিলেন অত্যন্ত ভালো মানুষ। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। গত রাতে সেই রাজা হঠাৎ করে মারা গেছেন। মৃত রাজার শেষ কাজে যোগ দেবার জন্য দলে দলে লোকেরা রাজবাড়িতে যাচ্ছে। এই কথা শুনে ঠগার বাটপার ভাবতে লাগলো কেমন করে এই সুযোগে রাজবাড়ি থেকে মোটা কিছু আদায় করা যায়। তারা সুযোগের কথা চিন্তা করতে করতে রাজবাড়ির দিকে এগিয়ে চলল। রাজার মৃত্যুর খবর না জেনে এক বেদিনী বের হয়েছিল তার পসরা নিয়ে। লোকের মনের অবস্থা দেখে বেচা বিক্রির আশা ছেড়ে দিয়ে মুখ ভাঁড় করে পথের ধারে এক গাছতলায় সে বসেছিল। বেদিনী মাঝ বয়সী, কিন্তু খুব সুন্দরী। তাকে দেখে ঠগার বাটপারের মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। তারা গোপনে কিছু সলা পরামর্শ করল। তারপর বেদিনীকে তারা এক নির্জন স্থানে নিয়ে গেল। ঠগ তাকে বলল, তুমি সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কত পাও বলো তো? কত আর পাই বাবা, কোনো রকমে কষ্টে শিষ্টে পেট চলে যায়, বলল বেদিনী। তুমি যদি আমাদের কথা মতো কাজ করো তবে তোমাকে যা পাইয়ে দিব তাতে পায়ের উপর পা তুলে সারা জীবন খেয়ে পড়ে বাঁচতে পারবে, বলল বাটপার। বেদিনী একথা শুনে খুব খুশি হয়ে বলল, তাই যদি হয় তবে তোমাদের কথা মতো কাজ করব না কেন? কি করতে হবে বলে দাও, আমার সাধ্যে যদি কুলায় তবে নিশ্চয়ই করব। তারা তাকে কানে কানে কয়েকটি কথা বলল। টাকার লোভ বেদিনীকে পেয়ে বসল। সে মহা আনন্দে তাদের কথা মতো কাজ করতে রাজি হলো। ঠগার বাটপার তখন হিন্দু বিধবাদের পরার মতো সাদা থান কাপড় কিনে আনলো। নিজেদের জন্য কিনে আনলো মূল্যবান কাপড় চোপড়। তারা তিনজনে তখন সেসব কাপড় চোপড় পরে রাজবাড়ি থেকে এগিয়ে চলল। রাজবাড়িতে গভীর শোকের ছায়া নেমেছে। রাজার পরিবার পরিজন, উজির নাজির, লোক লস্কর, সৈন্য সামন্ত সকলে শোকে অভিভূত। রাজার মৃতদেহ চন্দনকাঠের খাটে করে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বাইরে আনা হয়েছে। রাজবাড়িতে কান্নার রোল উঠেছে। ঠিক সেই সময়ে বেদিনী ঠগার বাটপারকে নিয়ে ঝড়ের বেগে সেখানে এসে হাজির হলো। তার পরিধানে সাদা থান কাপড়, সিঁথির সিঁদুর এমনভাবে মুছে দেওয়া হয়েছে যাতে একটু চিহ্ন ধরা যায়। বলা নেই কয়া নেই, সে হঠাৎ করে মৃত রাজার পায়ে মাথা ঠুকে বিলাপ করতে করতে বলতে লাগলো, ওগো, তুমি হতভাগিনীকে একা ফেলে কোথায় চললে গো? তোমাকে ছাড়া আমি একা কেমন করে বাঁচব? আমি তোমার সাথে সহমরণে যাব গো। এই যদি তোমার মনে ছিল তবে সোনার বরণ তোমার এই দুই ছেলের জন্য কি করে গেলে গো? আমি হতভাগিনী, রাজার সন্তান পেটে ধরেছিলাম গো, কিন্তু আমি যে ভিখারিনী গো, আমি রাজার ছেলেদেরকে কি করে পালবো? তার বিলাপের শেষ নেই। লক্ষিন্দরের হঠাৎ মৃত্যুতে বাসর ঘরে বেহুলার বিলাপের মতো এও যেন শেষ হতে চায় না। তার সঙ্গে যোগ দিয়েছে ঠগ আর বাটপার। তাদের মূল্যবান জামা কাপড়ের জন্য এতটুকু মায়া না করে তারা মাটিতে গড়াগড়ি দিয়ে বেদিনীর বিলাপের সঙ্গে সুর মিলিয়ে কাঁদতে লেগেছে। তারা যেন সত্য সত্যি বাপকে হারিয়েছে। বৃদ্ধ মন্ত্রী অনেক চেষ্টা করে তাদেরকে থামিয়ে ব্যাপার কী ঘটেছে তা জানতে চাইলেন। তাদের অনবরত বিলাপের মধ্য থেকে তিনি অতি কষ্টে যা জানতে পারলেন তা হল এই। বহুকাল আগে তরুণ বয়সে রাজা যখন যুবরাজ, তখন তিনি রাজ্যের এক প্রান্তে জঙ্গলে শিকারে গিয়েছিলেন। পথ হারিয়ে তিনি এই রমণীর ঘরে আশ্রয় নেন এবং তাকে বিয়ে করেন এবং তার ঘরে কিছুদিন থাকেন। বিয়ের ফলে রাজার এই দুটি ছেলে হয়। রাজা ছেলে দুটিকে খুব ভালোবাসতেন এবং তাদের দেখাশোনা করার জন্য প্রায় সেখানে যেতেন। তিনি তাদেরকে নিয়মিত টাকা পয়সা দিতেন। ইদানিং বেশ কয়েক বছর ধরে রাজার তাদের খোঁজ খবর নেননি। সে কারণে তারা রাজার সঙ্গে দেখা করতে আসছিল। পথে রাজার মৃত্যুর খবর পেয়ে তারা হতভম্ব হয়ে গেছে।
তাদের দাবি তারা রাজার ছেলে এবং বর্তমান যুবরাজের চেয়ে বয়সে অনেক বড়। অতএব ন্যায়ত, ধর্মমত ও আইনত রাজার সিংহাসন তাদেরই পাওনা। তাদের এই কাহিনী শুনে যুবরাজ অত্যন্ত চটে গেলেন। তিনি এদেরকে বন্দি করে কারাগারে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিতে গেলেন। বৃদ্ধ মন্ত্রী যুবরাজকে আড়ালে ডেকে নিয়ে বললেন, দেখুন কুমার বাহাদুর, রাজরাজরার ব্যাপার, কখন কোথায় কি ঘটে তা বলা কঠিন। এই ঘটনা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। আমার যতটুকু মনে হয় এই কাহিনী একটি বানোয়াট গল্প ছাড়া আর কিছুই নয়, কারণ আমাদের মহারাজা ছিলেন অতি নির্মল চরিত্রের মানুষ। কিন্তু যত মিথ্যাই হোক না কেন, এখন এ নিয়ে কোনো প্রতিবাদ করতে গেলেই অযথা কেলেঙ্কারি বেড়ে যাবে। তার চেয়ে ব্যাপারটা আপোষে মীমাংসা করে নেওয়া ভালো নয় কি? যুবরাজ বৃদ্ধ মন্ত্রীর কথায় রাজি হলেন। মন্ত্রী তখন তাদের তিনজনকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখো, তোমাদের এই কাহিনী যে ডাহা মিথ্যা তাতে কোনো সন্দেহ নেই। আর যদি সত্যই হয় তবে তোমাদের মুখের কথা ছাড়া তোমাদের পক্ষে আর কোনো প্রমাণ নেই। কাজে এ ব্যাপারে তোমরা আর অযথা হইচই করো না। যদি করো তবে বিপদ ডেকে আনবে। তার চেয়ে আমি ভালো পথ তোমাদের দেখাচ্ছি। তোমাদের তিনজনকে আমি কিছু টাকা দেবার ব্যবস্থা করছি, তাই নিয়ে তোমরা চুপচাপ বিদায় হয়ে যাও। তারা তো তাই চায়, কিন্তু মনের ভাব গোপন করে তারা অনেক ওজোর আপত্তি ও দর কষাকষি করল। অবশেষে 3 বস্তা সোনার মোহর নিয়ে তারা আপোষ মীমাংসায় রাজি হলো। টাকাগুলো পেয়ে মুখ রাখার জন্য তারা রাজার মৃতদেহের সঙ্গে শ্মশানের পথে চলল। পথে যেতে যেতে ঠগার বাটপার কানে কানে কি যেন বলাবলি করল। যথাসময়ে রাজার দেহ চিতায় তোলা হয়েছে। যুবরাজ রাজার মুখে আগুন দিতে যাবেন, এমন সময় ঠগ এগিয়ে গিয়ে মন্ত্রীকে বললেন, মন্ত্রী বাহাদুর, আপনাদেরকে একটি অতি সুখবর দিচ্ছি। আমাদের জননী সতী নারী, তিনি ইচ্ছা করেছেন স্বামীর সাথে সহমরণে যাবেন। একথা আপনি এর আগেও নিজের কানে শুনেছেন। এই সতী নারীর শেষ ইচ্ছে পূরণ করতে আমাদেরও কোনো আপত্তি নেই, কারণ এত বড় একটা সৎ কাজে আমরা কোনো বাধার সৃষ্টি করতে চাই না। তবে হ্যাঁ, আগুন দেখে তিনি হয়তো প্রথমে কিছুটা ভয় পাবেন, কিন্তু স্বামীর সঙ্গে সহমরণে যাওয়া তার সারা জনমের স্বাদ। এ কথা শুনে লোকজন সবাই সাধু সাধু রবে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। জোরে জোরে বাদ্য বাজনা বাজতে লাগলো। সব লোক মিলে বেদিনীকে ঘিরে দাঁড়ালো এবং তাকে চিতায় তুলে দেবার ব্যবস্থা করতে লাগলো। বেদিনীর তো চক্ষু স্থির। সে অবস্থা বেগতিক দেখে প্রাণ ভয়ে পালাতে চেষ্টা করল, কিন্তু এত লোকের হাত থেকে পালানো কি এতই সহজ? লোকজন তাকে ধরে চিতায় নিয়ে চলল। তখন চিৎকার করে সে ঠগার বাটপারে সব কাহিনী বলবার চেষ্টা করল, কিন্তু এত হইচইয়ের মধ্যে কে কার কথা শোনে? তাকে জ্বলন্ত চিতায় ফেলে দিয়ে রাজার সঙ্গে পুড়িয়ে ফেলা হলো। ঠগার বাটপার 3 বস্তা সোনার মোহর নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। এবার তাদের যথেষ্ট রোজগার হয়েছে, অনেক পরিশ্রমও হয়েছে। এখন কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার। যেতে যেতে তারা প্রথমে ঠগের বাড়িতে গিয়ে পৌঁছল। তখন বেশ রাত। সেখান থেকে বাটপারের বাড়ি কয়েক মাইল দূরে। ঠগের মনে চিন্তা হলো, এবার বাটপারকে কি করে ঠকানো যায়। সে বাটপারকে বলল, বন্ধু, তোমার বাড়ি তো এখান থেকে বেশ দূরে। এত রাতে একলা এত টাকা পয়সা সোনা দানা নিয়ে এত দূরে যাও কি ঠিক হবে? পথে চোর ডাকাতের কথা ভেবে আমি চিন্তায় মরে যাচ্ছি। তার চেয়ে এক কাজ করো না কেন, হয় তুমি আজ আমার বাড়িতে থাকো, না হয় টাকাগুলো আজ রাতের মতো আমাদের কাছে রেখে যাও, কাল সকালে সে নিয়ে যেও। বাটপারের মনেও একই চিন্তা। সে বলল, বন্ধু, তুমি যে কথা বলছো তা আমিও ভাবছি। এত রাতে একলা এত টাকা নিয়ে যাওয়া ঠিক হবে না, আর এতদিন পরে ফিরে বাড়ির এত কাছে এসে বাড়িতে না যাও ঠিক হবে না। টাকাগুলো বরং তোমার কাছে রেখে যাই, কাল সকালে এসে নিয়ে যাব। বাটপার চলে যাওয়ার পরেই ঠগ সব টাকা পয়সা এক জায়গায় লুকিয়ে রাখল। তারপর খাওয়া দাওয়া সেরে শুতে যাবার সময় তার স্ত্রীকে কানে কানে কি যেন বলল। রাত শেষ না হতেই ঠগের বউ হাউমাউ করে চিৎকার করে উঠল। তারপর জুড়ে দিল মরা কান্না। তার কান্না শুনে পাড়াপড়শিরা সব ছুটে এলো। ব্যাপার কি? সবাই দেখল ঠগের মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। ঠগের স্ত্রী সেদিকে আঙুল দেখিয়ে ইনিয়ে বিনিয়ে কাঁদতে কাঁদতে বলল, তার স্বামী শেষ রাতে মারা গেছে। প্রতিবেশীরা তার এই হঠাৎ মৃত্যুতে দুঃখ করতে লাগল। এদিকে বাড়ি ফিরে মোহরের চিন্তায় বাটপার সারা রাত ঘুমাতে পারেনি।
সে ভাবছে ঠগ কোনো ফন্দি করে তার টাকাগুলো না মেরে দেয়। সে রাত না পোহাতেই ঠগের বাড়িতে এসে হাজির। বাটপারকে দেখে ঠগের স্ত্রীর কান্না আরও বেড়ে গেল। জলোচ্ছ্বাসের সঙ্গে জোয়ারে যোগ হয়ে বন্যার গতিধারা যেন বাড়িয়ে দিয়েছে। তার কান্নার স্বর ও গতি ক্রমাগত বেড়েই চলেছে, কিছুতেই থামতে চায় না। অতি কষ্টে বাটপার জানতে পারল যে ঠগ শেষ রাতে মারা গেছে। বাটপারের কেমন যেন সন্দেহ হলো। সে লক্ষ্য করল অনেকক্ষণ ধরে ঠগের স্ত্রী সুর করে কাঁদছে বটে, কিন্তু তার চোখে পানি নেই। আগেও যে চোখে পানি ছিল তেমন কোনো চিহ্নও সেখানে নেই। সে মনে মনে হাসল, কিন্তু মনের ভাব গোপন করে বন্ধুর এই হঠাৎ মৃত্যুর জন্য সেও মায়া কান্না জোরে দিল। অনেক কান্নাকাটির পর বাটপার বলল, বন্ধুর এই হঠাৎ মৃত্যুতে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। তিনি যে এমনি করে ফাঁকি দিয়ে যাবেন সে কথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কিন্তু কি করা যায়, যা হবার তা হয়ে গেছে। আবার 2 লাইন আগের থেকে, বন্ধুর এই হঠাৎ মৃত্যুতে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। তিনি যেমনি করে ফাঁকি দিয়ে যাবেন সে কথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কিন্তু কি করা যায়, যা হবার তা তো হয়েই গেছে। মৃত্যুর উপর তো মানুষের কোনো হাত নেই। এখন মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করতে হবে। ঠগের স্ত্রী কি যেন বলতে যাচ্ছিল, তার মুখের কথা কেড়ে নিয়ে বাটপার বলল, তিনি ছিলেন আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। আমরা একসঙ্গে বহু দেশ ঘুরেছি, বহু কাজ করেছি। তিনি আমাকে দিয়ে এক প্রতিজ্ঞা করিয়েছিলেন। তিনি বলেছিলেন, বন্ধু, জীবনে আমি বহু অপকর্ম করেছি। আমি যদি তোমার আগে মরি তবে আমার 2 পায়ে দড়ি বেঁধে পুরো একদিন রাস্তায় টেনে বেড়াবে, নইলে আমার আত্মা শান্তি পাবে না। আমার কথা রাখবে তো? আমি রাখবো বলে বন্ধুর কাছে যে কথা দিয়েছিলাম তা আজ আমাকে পালন করতেই হবে। ঠগের স্ত্রী কি আর বলবে? ঠগ এই বিষয়ে তাকে আগে ভাগে কিছু বলে রাখিনি। তবু সে একটু আপত্তি তুলেছিল। বাটপার তাতে কানই দিল না, বরং ততক্ষণে সে একগাছি শক্ত দড়ি এনে ঠগের 2 পা একসঙ্গে বেঁধে নিয়েছে এবং তাকে টানতে শুরু করেছে। ঠগ ভাবছে, ব্যাটা বাটপার কতক্ষণ আস্ত একটি মানুষকে টানতে পারবে? টানতে টানতে ক্লান্ত হয়ে সে নিজেই চলে যাবে। বাটপার ভাবছে, ঠগ ব্যাটা কতক্ষণ টান সইবে? সইতে না পেরে নিজেই আপোষের প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু দুজনেই শেয়ানা এবং কেউ কারো চেয়ে কম নয়। বাটপার ঠগকে টেনেই চলছে। শাস্তি যাতে ভালো মতো হয় সেজন্য মাঠ ঘাট, চষা ক্ষেত, জঙ্গল, কাটা বন ইত্যাদির উপর দিয়ে শাস্তি যাতে ভালো মতো হয় সেজন্য মাঠ ঘাট, চষা ক্ষেত, জঙ্গল, কাঁটা বন ইত্যাদির উপর দিয়ে সে ঠগকে নিয়ে যাচ্ছে। টানের চোটে ঠগের জামা ছিঁড়ল, কাপড় ছিঁড়ল, এমনকি তার পিঠে চামড়া পর্যন্ত উঠে যেতে লাগলো। তবু ঠগের মুখে কথা নেই। সামান্য উহুয়াহা পর্যন্ত সে করল না, মরার মতো চুপচাপ পড়েই রইল। ওদিকে বাটপার সত্যিই বড় ক্লান্ত হয়ে পড়েছে। সারাদিন একটি মানুষকে আর কত টানা যায়? সে টানে আর ভাবে, সত্যিই ঠগ মরে গেছে নাকি? বেঁচে থাকলে এত কষ্ট সে সহ্য করছে কি করে? তার সন্দেহ হলো, কিন্তু ঠগকে সে ভালো করে চেনে। এত সহজে হার মানার পাত্র ঠগ নয়। বাটপারও ঠগের কাছে হার মানতে পারে না, তাই এর শেষ না দেখে ছাড়বে না বলে সে ঠগকে টেনেই চলল। সন্ধ্যা নেমে এসেছে। বাটপার ঠগকে টানতে টানতে এক বিজন মাঠের মাঝখানে বটগাছ তলে এসে উপস্থিত হলো। না, আর পারা যাচ্ছে না। সারাদিনের পরিশ্রমে বাটপার ক্লান্ত হয়ে পড়েছে। এখন একটু বিশ্রামের দরকার। ঠগকে গাছের তলায় রেখে গাছের গায়ে হেলান দিয়ে সে আরাম করতে লাগল। রাত ক্রমশ গভীর হতে চলেছে, কিন্তু ঠগের কোনো সাড়া শব্দ নেই। বাটপার ভাবছে, টানের চোটে ঠগ মরে যায়নি তো? ঠগ মরলে তার কিছু আসে যায় না, কিন্তু মোহরগুলোর কি হবে? 3 বস্তা সোনার মোহর 4টিখানি কথা নয় তো? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুম এসে গেছে তা সে টের পায়নি। হঠাৎ কিসের শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে দেখল মশাল জ্বালিয়ে কারা যেন এদিকে আসছে, আর ঠগ আগের মতোই পড়ে আছে। বাটপার জানে এ পথ দিয়ে ডাকাতের যাতায়াত আছে। সে আর দেরি না করে তাড়াতাড়ি বটগাছের উপরে উঠে পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল।
ডাকাতের দল গাছের নিচ দিয়ে যাবার সময় দেখল একটা মরা পড়ে আছে। ডাকাতের সর্দার সঙ্গীদেরকে বলল, পথে একটা মরা দেখতে পেলাম রে, আজ আমাদের যাত্রা শুভ। আর যদি ভালো রোজগার হয় তবে ফেরার পথে মরাটাকে কিছু দিয়ে যাব। ডাকাতের দল চলে গেছে। ঠক পড়েই আছে, আর বাটপারও গাছের ওপর এক ঠায় বসে। কারোর মুখে কোনো কথা নেই। অনেক রাতে ডাকাতের দল ফিরে এলো। তারা রাজবাড়ি থেকে অনেক টাকা পয়সা সোনাদানা ডাকাতি করে এনেছে। সর্দার ও তার দলের লোক খুব খুশি। তারা বটগাছের তলায় এসে দেখল মরাটা আগের মতোই পড়ে আছে। সর্দার অনেকগুলো টাকা মরাটার কাছে রেখে চলে যাচ্ছিল। তার দলের কে একজন বলল, কাজটা ভালো হলো না সর্দার, টাকাগুলো কে নিয়ে যায় তার ঠিক নেই, তার চেয়ে মরাটার পেট ফুঁড়ে তার মধ্যে টাকাগুলো রেখে যাও। সর্দার ভাবল, ঠিক কথা তো। তারপর ছুরি হাতে যে সে ঠগের কাছে এগিয়ে এলো, অমনি ঠগ তড়াক করে লাফিয়ে উঠে বাটপারকে উদ্দেশ্য করে বলল, বন্ধু, এখান থেকে তোমার অর্ধেক আমার অর্ধেক, এখন আমাকে বাঁচাও। বাটপারও সঙ্গে সঙ্গে গাছ থেকে লাফিয়ে পড়ল। ডাকাতের দল এমন আশ্চর্য ঘটনা জীবনেও কোনোদিন দেখেনি। তারা ভূত ভূত বলে চিৎকার করতে করতে সব মালপত্র ফেলে রেখে প্রাণ ভয়ে যে যেদিকে পারে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো। একবার পেছন দিকে ফিরে তাকাবার সাহসও কারো হলো না। ঠগ বাটপার ডাকাতদের মালপত্র পেয়ে মহা খুশি, কিন্তু তারা আর দেরি করতে সাহস পেল না। কি জানি ডাকাতের দল যদি আবার ফিরে আসে। ডাকাতদের ফেলে যাওয়া সব মালপত্র নিয়ে তারা ঠগের বাড়ির দিকে চলল। এবার তারা ঠিক করলো যে আজকের পাওয়া টাকা পয়সা সোনাদানা সহ সব মালপত্র তারা সমানভাবে ভাগ করে নেবে। এদিকে ঠগের স্ত্রী সারাদিন তার স্বামীর জন্য অপেক্ষা করল। সন্ধ্যা পর্যন্ত যখন ঠগ ফিরল না, তখন তার সন্দেহ হলো যে টাকার শোকে বাটপার তার স্বামীকে মেরে ফেলেছে। কোতোয়ালকে খবর দিয়ে এর প্রতিকার করার জন্য সে নিজেই ছুটে গেল। অনেক রাতে কোতোয়াল ও প্রহরীদের নিয়ে সে বাড়ি ফিরে এলো। তখন ঠগ আর বাটপার ঘরে দরজা বন্ধ করে প্রদীপের আলোতে টাকা পয়সা সোনা দানা ইত্যাদি ভাগ বাটোয়ারায় ব্যস্ত। কোতোয়াল দেখল রাজবাড়ি থেকে সদ্য ডাকাতি করা মালপত্র এরা ভাগ করছে। আর যায় কোথায়, দুজনকেই মালামাল সহ গ্রেফতার করে বিচারের জন্য নিয়ে গেল। বিচারে ঠগ আর বাটপারের সারা জীবনের জন্য কারাদণ্ড হলো।